শুরু করছি। ইলেকট্রিক ফিল্ড পার্ট 3B, প্রবলেমস অন কুলম্বস ল। আজকে আরও ভালো কয়েকটা অঙ্ক করব। প্রথম অঙ্ক সেট 1, কোয়েশ্চেন নম্বর 11। অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং ভালো অঙ্ক। একটু দেখো অঙ্কটা কী আছে। দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত। তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্সের মান d/2√2। খুব ভালো অঙ্ক। এখন এই অঙ্কটা অনুযায়ী আমি ছবি আঁকার চেষ্টা করছি, দেখো কিভাবে করা যায়। দুটি বিন্দু আধান নেওয়া হলো, এদের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। এখানে প্লাস কিউ আধান রাখা হয়েছে, এখানে প্লাস কিউ আধান রাখা হয়েছে, সমমানের আধান বলা হয়েছে। এদের মধ্যবিন্দু হচ্ছে এই বিন্দুটা, আর লম্ব সমদ্বিখণ্ডক মানে এখানে একটা লাইন টানলাম, ঠিক আছে। তো বলছে যে আরও একটা আধান প্লাস কিউ আধান, আমি ধরে নিচ্ছি প্লাস কিউ আধান, অন্য একটি আধান Q1 Q2 সংযোজক রেখার মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে স্থাপন করা হলো। এই হচ্ছে ফিগার। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এক্সের মান, অর্থাৎ এখানে একটা কথা বলি যে প্লাস কিউ আধান আর প্লাস ক্যাপিটাল কিউ আধানের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, আর এই বিকর্ষণ বল এদের কেন্দ্রবিন্দু সংযোজক রেখা বরাবর এবং বাইরের দিকে বিকর্ষণ বলটা কাজ করবে। মনে করি এই বিকর্ষণ বলের মান হলো এফ। আবার প্লাস কিউ আধান আর এই প্লাস কিউ আধান মানে এখানে যে সেন্সে এই বলটা বাইরের দিকে অর্থাৎ বহিরভিমুখী ক্রিয়া করেছে, সেই রকম এই প্লাস কিউ আধান থেকে এই প্লাস কিউ আধানের মধ্যে একটা একই রকমভাবে বহির্মুখী বিকর্ষণ বল কাজ করবে, আর তার মান হবে এফ, অর্থাৎ দুটো মান সমান। আস্তে আস্তে ফিগারটা কমপ্লিট করার দিকে যাচ্ছি। তো এই যে বিকর্ষণ বলটা কাজ করছে, তাহলে প্রথমে মনে করি এই যে এফ, এর দুটো উপাংশ আছে। আমি এখানে একটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল, এটাও অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই এফ বলের দুটি উপাংশ, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, কারণ এটাও তো থিটা, তাহলে এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে উল্লম্ব উপাংশ। ক্লাস 10-এ ক্লাস 9-এ আমরা ভেক্টর বিভাজন নিয়ে পড়াশোনা করেছি, আর ক্লাস 11-এ ভেক্টর চ্যাপ্টারের ডিটেলসে আলোচনা করা হয়েছে যে এফ একটা লব্ধি বল, এই বলের দুটি উপাংশ, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ যার মান কত বলো, এফ কস থিটা, আর এর মানটা হবে এফ সাইন থিটা। ক্লিয়ার? সেম একই সেন্সে একইভাবে এফ, এই বলটারও দুটি উপাংশ আছে, একটা অনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশ। এইটা যে সেন্সে এখানে আঁকা হয়েছে এটাও একই সেন্সে আঁকা হচ্ছে, তাহলে এটা হবে এফ কস থিটা। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে এটা হবে এফ কস থিটা, আর এটাও হবে এফ সাইন থিটা। আশা করি আঁকাটা বুঝতে পেরেছো তোমরা। তো একটা জিনিস লক্ষ্য করো, এফ কস থিটা আর এফ কস থিটা দুটোর মান সমান, কিন্তু দুজনের বিপরীত অভিমুখে, ফলে একে অপরকে প্রশমিত করবে, অর্থাৎ ব্যালেন্স করে ফেলবে। হ্যাঁ, এফ কস থিটার কোনো অস্তিত্ব আর থাকবে না, কারণ এদের যোগফল, এইটা যদি প্লাস হয় এটা মাইনাস, পরস্পর বিপরীত অভিমুখী, তাহলে এদের কোনো প্রভাব এই সংস্থাটার উপর থাকবে না।
তাহলে কি হলো না, এই বলের এফ সাইন থিটা আর এই বলের এফ সাইন থিটা এই দুটো হচ্ছে একই লাইন বরাবর উপরের দিকে কাজ করছে। তাহলে এই দুটো হচ্ছে একই দিকে এবং একই মানের, এদের ভেক্টর যোগফল হবে। তাহলে 2f সাইন থিটা। ওকে, তাহলে আমরা এই যা আঁকলাম এইটাকে খুব সংক্ষেপে লিখব। ঠিক আছে, লিখি তারপর বোঝাই। তাহলে কি লিখলাম, যে কোনো প্লাস কিউ আধানের জন্য এই প্লাস কিউ আধানটা ধরলাম, এই প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল হবে F = Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা, যেহেতু প্রবলেমের মধ্যে 1/4 এপসাইলন নট, এই যে 1/4 এপসাইলন নট কোনো কিছু নেই, সুতরাং আমরা ধরে নিচ্ছি সিজিএস সিস্টেমে অঙ্কটা করা হচ্ছে এবং এটা বাতাসের মধ্যে করা হচ্ছে, অর্থাৎ কে এর মান হচ্ছে 1। তাহলে F = Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে আর এর মান কোনটা হবে, এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে d/2। ঠিক আছে, d/2, এখান থেকে এইটুখানি দূরত্ব হচ্ছে d/2 আর এই দূরত্বটা হচ্ছে x। তাহলে আর এইটা কত হবে, r হবে। তাহলে r এর মান কত হবে, √d/2 তার স্কোয়ার প্লাস, আর এইটা হচ্ছে x স্কোয়ার। তাহলে এই r স্কোয়ারের মান কত হবে বলো, x স্কোয়ার প্লাস d²/4, এই মানটা দাঁড়ালো এফের মান। ওকে, এখন বললাম যে এফ কস থিটা আর এফ কস থিটা চিত্র অনুযায়ী একে অপরকে প্রশমিত করবে, এই বিষয়টা লিখি। তাহলে কি দাঁড়ালো, এফ কস থিটা উপাংশ দুটি প্রশমিত হলো। তাহলে প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল হবে এফ সাইন থিটার যোগফল। ওকে, তাহলে লব্ধি বল হবে কত না, এফ ড্যাশ নাম দিলাম, সেই এফ ড্যাশ হচ্ছে F সাইন থিটা = 2 এফের মানটা আমরা পেয়ে গেছি। কি বলো তো, ভালো কথা, এখানে Q1 হচ্ছে যে কোনো একটা কিউর মান আর এই Q2 হচ্ছে প্লাস কিউ। তাহলে এই Q /x² প্লাস d²/4 এইটা হলো। তাই এই মানটা এখানে লিখলাম, Q /x² প্লাস d²/4, এটা দাঁড়ালো আর সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটার মানটা আমরা পরে বের করে লিখব। তো এখন মেন যে কথাটা, আসল কথা, সেটা বলছে যে এক্সের মান কত হবে যখন এই ফোর্সের মানটা সর্বাধিক হবে, ম্যাক্সিমাম হবে ফর এক্সের কোন মানের জন্য এফ ড্যাশ ম্যাক্সিমাম হবে, এইটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তো সেই কন্ডিশন বার করার নিয়মটা কি না, ডেরিভেটিভ করতে হবে। এখানে এক্স হচ্ছে ভেরিয়েবল, আচ্ছা এক্সের মানটা পরিবর্তনশীল, তো একটু উপরের দিকে উঠে গেলে এক্সের মান বাড়বে, একটু নিচের দিকে নামলে এক্সের মান কমবে। তাহলে এক্সের মান কত হলে তবে এই এফের মান সর্বাধিক হবে, এফ ম্যাক্সিমাম ফর এক্স, তাহলে আমরা অবশ্যই ডেরিভেটিভ করব। ঠিক আছে, মনে রাখবে এফ ড্যাশ সর্বাধিক হবে বা সর্বনিম্ন হবে, যাই কন্ডিশন চাক না কেন, তো যেটার ভেরিয়েবল অর্থাৎ যার সাপেক্ষে বলা হচ্ছে সেইটার সাপেক্ষে এফের ডেরিভেটিভ করতে হবে, তার সেই ডেরিভেটিভের মানটা 0 হবে, এটাই হচ্ছে কন্ডিশন, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এর কন্ডিশনটা বের করছি। তো তাহলে কী হবে, d/dx, এবার এফ ড্যাশের মানটা হচ্ছে এই টোটালটা, এটা আমরা বসাবো। তো বসালাম, এই পুরো মানটা এখানে বসিয়ে দিলাম। এইবারে আমরা সাইন থিটার মানটা বসাবো। সাইন থিটার মানটা তোমরা এই চিত্রে চলে যাও, এই চিত্র থেকে সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ x/r। তাহলে সাইন থিটা হচ্ছে x/r। এবার আর এর মানটা
তোমরা পেয়ে গেছো এখান থেকে, আর এর মানটা ওখান থেকে বসিয়ে দাও। তাহলে এক্স বাই আর এর মান দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4। তো এই মানটা এখানে আমরা বসাবো, মানটা বসিয়ে দিলাম। এবার আমরা ডেরিভেটিভ করব এটার। দেখো ডেরিভেটিভটা কিভাবে করা হচ্ছে। প্রথমে দেখো যে 2q এটা কনস্ট্যান্ট, এই মানটা বাইরে বেরিয়ে আসবে এবং ওর দিকে চলে গেলে শূন্য হয়ে যাবে, সুতরাং এটা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, এইটার যে পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে হাফ, তার মানে টোটাল পাওয়ার কত হচ্ছে 3/2, সেটা আমরা কমপ্লিট করে লিখছি। অর্থাৎ এটাকে আমরা খুব ছোট করে লিখে ফেললাম। আমরা যে ডেরিভেটিভটা শিখেছিলাম যে প্রথমে হচ্ছে এক্সের ডেরিভেটিভ হবে, এক্সের ডেরিভেটিভ 1 dx বাই dx বাই dx, তার মানে 1, তাহলে 1 হলো। আর নিচেরটা আনচেঞ্জ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা 3/2 আনচেঞ্জ। এরপর এইটা আনচেঞ্জ থাকবে, এক্সটা ঠিক রেখে দেবো, এক্সটা ঠিক রেখে দিলাম। আচ্ছা, এই যে পার্টটা এর পাওয়ার হচ্ছে 3/2, তাহলে উপরে উঠলে কী হবে -3/2। তো -3/2 হলে এর যে ডেরিভেটিভটা সেটা কি হবে দেখো, ডি বাই ডিএক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 -3/2 হয়েছে। এর ডেরিভেটিভ হবে, প্রথমে পাওয়ারটা এসে পড়বে -3/2 হয়েছে, তারপর এর সাথে 1 মাইনাস হবে, 1 মাইনাস করলে কী হবে -5/2। তো -5/2 হওয়া মানে নিচের দিকে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 5/2 হবে। ওকে, এরপরে এই যে ভিতরের যে পার্টটা আছে এক্স স্কোয়ার, এর আবার ডেরিভেটিভ হবে, সেটা হবে 2x। এই হচ্ছে ডেরিভেটিভ, তোমরা জানো, তবু আমি একবার দেখালাম এইটা। তাহলে এখানে করলাম মানে এখানে আমি বসিয়ে দিলাম, আর এখানে 2x লিখলাম, আর নিচের দিকে হবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 5/2 = 0। এটা হচ্ছে রাফ ওয়ার্ক করলাম। ঠিক আছে, এটা রাফ ওয়ার্ক করতে হয়, কারণ সবসময় তো মাথায় থাকে না, একটু রাফ ওয়ার্ক করে কাজটা করতে হয়। আচ্ছা, এবারে নেক্সট কী হবে না, এই যে মাইনাসটা আছে আর এই 2 কেটে গেল, তাহলে এই যে মাইনাসটা আছে এর জন্য এটা এদিকে চলে যাবে, তাহলে কি দাঁড়ালো শেষ অবধি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা 3/2 = এটা কত দাঁড়াচ্ছে 3x, এই এক্স তার মানে 3x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা হচ্ছে 5/2। এবারে নেক্সট পেজে যাচ্ছি। এরপর কি হবে না, কি ছিল, এই পার্টটা ছিল, এবার এই পাওয়ার বিয়োগ করে দিলে আমরা ব্যালেন্স করতে পারবো। তা এটা ব্যালেন্স করলে কি দাঁড়ায়, 1 = 3x স্কোয়ার। তোমার এমনি আমি এটা ছোট্ট করে এখানে করাচ্ছি, মনে করো এটা হচ্ছে x 3/2 = এটা হচ্ছে 3x স্কোয়ার, আর এটা হচ্ছে ক্যাপিটাল X 5/2, তাহলে কি দাঁড়াবে 1 = এটা 3x স্কোয়ার, আর এটা হচ্ছে x⁻³ 3/2, আর নিচে x⁻² 5/2 = এটা হবে 3x স্কোয়ার, আর এটা x 5/2 বিয়োগ 3/2, তাহলে কি দাঁড়াচ্ছে 3x স্কোয়ার, আর এটা দাঁড়াচ্ছে ক্যাপিটাল X, তার পাওয়ার দাঁড়াবে 1। দেখো 5/2 থেকে 3/2 বাদ দিলে 1 হয়, তার মানে শুধুমাত্র ভিতরের টার্মটুকুই থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 এই টার্মটা থাকলো। এইটাকে এবারে সিম্পলিফিকেশান করে নাও, তাহলে কি হবে, এটা এক্স স্কোয়ার বজ্রগুণন করলে প্লাস এটা ডি স্কোয়ার বাই 4 = 3x, সরি এখানে এক্স স্কোয়ার হবে, এটা বসাতে ভুলে গেছি। এরপর কি হবে, এইটা ওদিকে চলে গেলে হবে 2x স্কোয়ার, আর এটা হচ্ছে ডি স্কোয়ার বাই 4, বা তাহলে এক্স স্কোয়ার মানে কত হলো ডি স্কোয়ার বাই 2 × 4, তাহলে x = কী হবে, এটা ডি মানে বর্গমূল হবে √2 আর বাইরের 2।
এই হচ্ছে অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝার চেষ্টা করবে। পরবর্তী অঙ্ক সেট টু 6। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্লাস দুটি আধান আছে, +4 ESU আধান, অবশ্যই বুঝতে পারছি এটা CGS পদ্ধতিতে, এবং আরেকটা হচ্ছে +9 ESU আধান। তড়িতাদান যুক্ত বিন্দু 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। এদের সংযোজী রেখার কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান মানে +1 আধান রাখলে সমান কিন্তু বিপরীতমুখী একটা বল অনুভব করবে। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। আর 2 নম্বর অঙ্ক হচ্ছে সমান কিন্তু সমমুখী বল অনুভব করবে। একটু কনফিউশন লাগবেই, আমি অঙ্কটা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এ বিন্দু, এটা হলো বি বিন্দু, আর এদের মধ্যবর্তী দূরত্ব হলো 10 সেন্টিমিটার। দেখো এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই মোট দূরত্ব 10 সেন্টিমিটার। এইখানটায় +4 ESU আধান রাখা হয়েছে, আর এখানে +9 ESU আধান রাখা হয়েছে। ওকে, তোমাদের 1 নম্বর আইটেম বলছে একটা +1 আধান, এই জায়গাটা আমি ধরছি, +1 আধান ESU আধান রাখা হলো, এইখানটা আমি রাখলাম, মানে শুরু থেকেই আমি বসিয়ে দিলাম। 1 নম্বর বলছে যে এই +1 আধান কোথায় রাখলে তাহলে +4 ESU আধান দ্বারা +1 আধানের উপর বিকর্ষণ বলের মান আর +9 ESU আধান দ্বারা +1 আধানের উপর ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান পরস্পর সমান হবে কিন্তু বিপরীতমুখী। অর্থাৎ এ আধান অর্থাৎ +4 আধান দ্বারা +1 আধানের উপর ক্রিয়াশীল বলের মান যদি F1 হয়, এবং তুমি বলো খুব ভালো করে চিন্তাভাবনা করো, +4 আধান +1 আধান যদি বিকর্ষণ বল কাজ করে তাহলে বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে? অবভিয়াসলি বলটা এই দিকে ক্রিয়া করবে, ঠিক আছে? অর্থাৎ +1 আধানটা এদিকে ছিটকে বেরিয়ে যাবে, বিকর্ষণ হবে, তো +4 +1 বিকর্ষণ হবে, তাই এদিক ছিটকে চলে যাবে বিপরীতমুখী। আবার এবারে এইটা ভুলে যাও, এবার এইটা কথায় আসছে, +9 ESU আধান। তো এই আধানটা যদি +1 আধানের উপর ক্রিয়াশীল করে, প্লাস আধান বিকর্ষণ বল হবে। এই বিকর্ষণ বলের জন্য এই প্লাস আধানটা এই দিকে যাবে না এই দিকে যাবে? কোন দিকে? এই দিকে যাবে না, কারণ বিকর্ষণ হচ্ছে, তার মানে এই দিকে যাবে। তাহলে কি হবে? F2 বলটা ক্রিয়া হবে এবং সেইটা যাবে এই দিক। এই যে ব্যাপারটা লক্ষ্য করছো, এটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এইবারে আমরা অঙ্কটা করব। এটা হচ্ছে 1 নম্বর দাগের। 1 নম্বর দাগের অঙ্কটা বলেছে সমান হবে, অর্থাৎ F1 আর F2 দুজনের সমান হবে কিন্তু বিপরীতমুখী হবে, ঠিক আছে? তো পরীক্ষা খাতায় এই যে করেছি এটা করার দরকার নেই, তোমরা শুধু অঙ্কটা কষতে পারলেই হবে। তাহলে পি বিন্দুতে, এটা পি বিন্দু নাম দিলাম, পি বিন্দুতে +1 ESU আধান রাখলে এ বিন্দুতে আর বি বিন্দুতে রাখা যথাক্রমে 4 ESU এবং +9 ESU আধানের জন্য সমান ও বিপরীতমুখী বল কাজ করবে। অর্থাৎ F1 = F2 হবে। আমি মাইনাস চিহ্ন আর দিলাম না, কারণ আমি অঙ্ক করছি, ঠিক আছে? ডিরেকশনটা বোঝানোর জন্য তুমি বড়জোর এটা করতে পারো, এখানে হবে F1 আর এদিক হবে F2, এইটা দেখাতে পারো, F2 এই সিম্বল করে দেখাতে পারো,
ঠিক আছে, এটা বোঝালেই হবে। এখানে তো করেই দেওয়া হয়েছে। আচ্ছা, এবার অঙ্কটা কীভাবে উত্তরটা বার করা যায় সেটা দেখা হচ্ছে। দেখো F1 এর মান, যেহেতু এটা ইএসইউ বলেই দিয়েছে, তাই সিজিএস সিস্টেমে কাজ করবে। সিজিএস সিস্টেম ব্যবহার করব এবং ইন এয়ার অর ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম মানে হচ্ছে শূন্যস্থানে কাজ হচ্ছে, তার মানে কে এর মান হবে 1। ঠিক আছে, তো এগুলো বলতে পারো নাও পারো, না বললেও কোনো অসুবিধা নেই, সব ধরেই নেওয়া হচ্ছে। তাহলে ফর্মুলাটা হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই R1 স্কোয়ার ইকুয়াল টু Q1 Q3 ডিভাইডেড বাই, আচ্ছা এটা 3, এখানে আমি লিখে দিচ্ছি Q1 এর মান হচ্ছে +4, Q2 এর মান হচ্ছে +9 আর Q3 মান হচ্ছে +1। তাহলে এটা Q1 মানে Q1 Q3 Q2 Q3 আর এটা হচ্ছে R2 তার স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা এবারে এই মানগুলো বসিয়ে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি এইটুকুর মান হচ্ছে x, এটা হচ্ছে x, দেখে নাও এই মানটা হচ্ছে x। ঠিক আছে, তাহলে এপি হলো x, এখানে আমি লিখে দিচ্ছি এপি ইকুয়াল টু x। তাহলে বাকিটা কী হবে, বিপি ইকুয়াল টু 10 মাইনাস এক্স। ওকে, তা এখানে Q1 এর মান হচ্ছে 4, Q3 1 বাই এটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু Q2 মান কত, Q2 মান হচ্ছে 9 আর এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এটা 10 মাইনাস এক্স তার স্কোয়ার। এবারে এটাকে সলভ করতে হবে, এটা সলভ করে নেওয়া হোক। সলভ করে পাওয়া গেল এক্সের মান 4, অর্থাৎ +4 ইএসইউ আধান থেকে বাঁ দিকে, না সরি এটা ডান দিকে হবে, আধান থেকে ডান দিকে 4 সেন্টিমিটার দূরে +1 আধান রাখতে হবে। ঠিক আছে, তোমাকে পুরো ছবি অনুযায়ী মেনশন করে দিতে হবে, কারণ তুমি যে ছবিটা এঁকেছো সেটাই হচ্ছে গ্র্যান্টেড। ওকে, এবার হচ্ছে 2 নম্বর আইটেম, তোমাকে যে 2 নম্বর প্রশ্নটা করা হয়েছে, সমান বল কাজ করবে কিন্তু বিপরীতমুখী বল, এই সমমুখী বল কাজ করবে। তাহলে সমান ও সমমুখী বল কাজ করবে, দ্বিতীয় আইটেমটা। ঠিক আছে, এবারে আমরা সেই ছবিটা আঁকছি এবং বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। দেখো এখানে এ আর এখানে হচ্ছে বি। ওকে, এইখানে +4 ইএসইউ আধান রাখলে আর এখানে +9 ইএসইউ আধান রাখলে, এখন পি বিন্দুটা কোথায় হবে, +1 আধানকে কোথায় রাখবে? আমরা আগের অঙ্কটায় এই মাঝখানে রেখেছিলাম। ঠিক আছে, আগের অঙ্কটায় মাঝখানে রেখেছি, রাখার ফলে প্রথমটার ক্ষেত্রে F1টা এই দিকে কাজ করেছে আর 9-এর জন্য F2টা এই দিকে কাজ করেছে, ফলে বিপরীতমুখী হয়েছে। কিন্তু এবার আমাদের করতে হবে সমমুখী। তো মনে মনে তুমি এইখানটায় বসাও, তাহলে এখানে যদি +1 আধান রাখো তাহলে এটা বিকর্ষণ বল কাজ করবে এবং এটা এই দিক চলে যাবে। আর এই +4-এর জন্যে +1-এর উপরও একটা বিকর্ষণ বল কাজ করবে। কিন্তু এখানে একটা কথা, সেটা হচ্ছে +9 আধানের জন্য +1 আধানের ওপর ক্রিয়াশীল বিকর্ষণ বল এতটাই বেশি হবে যে অনেক আগেই চলে যাবে, এ আর পাত্তা পাবে না। অর্থাৎ +4 আধানের জন্য যে বিকর্ষণ বলটা কাজ করবে তার মানটা এতটাই কম যে এখানে তেমন একটা গ্র্যান্টেড হবে না,
সুতরাং এক্ষেত্রে এই সিস্টেমটা, এই সংস্থাটা একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে, মানে ঠিক মতন ডিফাইন করা যাবে না। কিন্তু আমরা যদি উল্টো কাজটা করি, এটা কেটে দিলাম, এইখানটায় যদি আমরা পি বিন্দুটা রাখি আর এখানে যদি +1 ESU আধান রাখি, তাহলে কি হবে দেখো, +4 আধানের জন্য একটা বিকর্ষণ বল কাজ করবে। যেহেতু এর ডিস্টেন্সটা কম, সুতরাং +4 আধানের জন্য বিকর্ষণ বলটা একটু প্রাধান্য পাবে, কিছুটা হলেও প্রাধান্য পাবে। আবার +9 আধান, আর এদের দূরত্বটা এমন কিছু বেশি নয়, মাত্র 10 সেন্টিমিটার। +9 আধান এইটা +4 আধানের থেকে কত গুণ বড় তো, প্রায় দ্বিগুণের চেয়ে বেশি। তাহলে কি হবে না, +9 আধান এই +1 আধানের উপর একটা বিকর্ষণ বল কাজ করবে এবং সেটা প্রাধান্য পাবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। যেহেতু +4 আধানটার মানটা কম এবং এই দূরত্বটা কম, তাহলে +1 আধানের উপর একটা বিকর্ষণ বল কাজ করবে, এটা ভালোভাবেই কাজটা করবে। আর +9 আধান 4 আধানের থেকে অনেক বেশি আধান, প্রায় 2 গুণের চেয়ে বেশি। আর দূরত্বটা যতটাই বেশি হোক না কেন, +1 আধানের উপর বিকর্ষণ বলটা এক্সিস্ট করবে, মানে থাকবে, প্রাধান্য পাবে, ঠিক আছে। তো সেই হিসাবে এইখানে রাখার থেকে এখানে রাখাটা বুদ্ধিমানের এবং বেশি এফেক্টফুল এবং কাজ করবে ভালো। ওকে, আমরা এই পজিশনটা ধরে নেব। এই পজিশনটা ধরলে কিন্তু ভুল হয়ে যাবে, খুব একটা ভালো কাজ করবে না। ওকে, তা আমাদের সবচেয়ে যেটা বেস্ট হবে বা বেটার হবে সেটাই আমরা গ্রহণ করব। তো এখানে আমরা তাহলে কি লিখব, অর্থাৎ লিখলাম পি বিন্দুতে, এই পি বিন্দুতে +ESU আধান রাখলে এ ও বি বিন্দুতে, এই যে এ এবং বি বিন্দুতে রাখা আধানের জন্য, মানে যথাক্রমে 4 আধান এবং 9 আধান সমান ও সমমুখী বল কাজ করবে। তাহলে আমরা এখানে একটা ফোর্স ডিরেকশানটা দেখে দিই, যে এটা হচ্ছে তোমার Q1 আধান, এটা হচ্ছে Q2 আধান, আর এটা হচ্ছে Q3 আধান। তো Q1 আধানের জন্য ক্রিয়াশীল বলের মানটা কোন দিকে হবে, এই দিকে কাজ করবে, F1। আর Q2 আধানের জন্য ক্রিয়াশীল বলের মানটা এই দিকেই কাজ করবে, সেটা হচ্ছে F2। এটা আমি দেখিয়ে দিলাম। অর্থাৎ এই দিকে বলটা কাজ করবে, Q2 আধানের জন্য F2 বল এই দিকে কাজ করবে, Q1 আধানের জন্য F1 বল এই দিকে কাজ করবে, অর্থাৎ সমমুখী হলো। আর সমান তো হতেই হবে। তো অঙ্কটা করা যাক। আর একটা কথা বলে দিই, যে এই দূরত্বটা হচ্ছে R, অর্থাৎ এ থেকে পি এর দূরত্ব হচ্ছে R, আর বাকিটা হচ্ছে 10। তাহলে +4 আধানের জন্য দূরত্ব R, আর +9 আধানের জন্য দূরত্ব 10 + R। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, তাহলে F1 = F2, ক্লিয়ার। তাহলে কি হচ্ছে না, প্রথমটা হচ্ছে বলো, Q1 Q3 ডিভাইডেড বাই R² = Q2 Q3 ডিভাইডেড বাই 10 + R তার স্কোয়ার। এইটাকে আমরা সলভ করব। এখানে Q1 হচ্ছে 4, Q2 হচ্ছে 9, আর Q3 হচ্ছে 1। এই মানগুলো বসালে হবে 4 × 1 ডিভাইডেড বাই R², আর এটা হচ্ছে 9 × 1 ডিভাইডেড বাই এটা হচ্ছে R²। এইটাকে আমরা সলভ করব। অর্থাৎ আমরা পেলাম আর এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। কার দিকে না, এ অর্থাৎ +4 ESU আধানের বাঁ দিকে। তোমরা দেখো, লক্ষ্য করে, বাঁ দিকে +1 আধান রাখতে হবে, ক্লিয়ার।